সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি হলেও আমরা এখানে মানি মার্কেট নিয়েও আলোচনা করি। আমরা আলোচনা করি পুঁজিবাজারের সাথে সার্বিক অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমরা আমাদের পর্বটি সাজিয়েছি নেগেটিভ ইকুইটি নিয়ে। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অর্থনীতিবিদ এবং পুঁজিবাজার বিশ্লেষণ যারা করে থাকেন সবসময়, আপনারা তাদেরকে দেখেন। আছেন প্রফেসর এম শাহজাহান মিনা, আছেন ডক্টর মোহাম্মদ হেলাল, আরও আছেন আমাদের সাথে সিটিজেন মার্চেন্ট ব্যাংকের এমডিও সিইও তাহিদ আহমেদ চৌধুরী। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তাহিদ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে মার্কেটের যে এখন যে পরিস্থিতি যেটা হচ্ছে, যে অনেকেই বলছেন যে আস্থার একটু অভাব আছে, নতুন বিনিয়োগকারী আসছে না, নতুন ফান্ড আসছে না। কিন্তু আরেকটি বিষয় আছে নেগেটিভ ইকুইটির কারণে আপনারা যাদেরকে লোনটা দিয়েছেন তাদের অ্যাকাউন্টগুলোর যে অবস্থা এখন, আপনারা এই দেখা যাচ্ছে বেশিরভাগ ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এখন বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যে কারণে একটি বাই প্রেশার তো নেই, উল্টো সেল প্রেশারটা চলে আসছে। এটা থেকে উত্তরণের উপায় কি আসলে? এটা আমরা স্যাররাও বিভিন্ন সময় আলোচনা করেছেন কিংবা আপনারাও, উপায় নাই, কিন্তু এই এখন যে অবস্থা, সেই অবস্থায় যে বিক্রিটা হচ্ছে সেটাও আসলে কতটা যৌক্তিক, আবার বিক্রি না করে উপায়টা কি? আসলে দেন আসলে যেটা হচ্ছে মার্কেটটাও যদি একটু ভালো যায় আপনার, তাইলে হয় কি সবাই বেনিফিটেড হয়। সো মার্কেটে আস্থার অভাব হলে যেটা হয়, ধরেন আমরা 2015 ডিসেম্বরের দিকে দেখছি অনেকেই বলতেছিলেন যে নতুন ফান্ড নিয়ে আসবেন মার্কেটে, হ্যাঁ, যে জানুয়ারি তো 16টা অনেক ভালো যাবে, নতুন ফান্ড নিয়ে আসবেন, এভাবে ইনজেক্টও শুরু হয়েছিল জানুয়ারিতে। কিন্তু আনফর্চুনেটলি আমরা হঠাৎ করে মার্কেটে একটু নেগেটিভ ট্রেন্ডে চলে যাওয়ায় অনেকেই আস্থা আবার হারায় ফেলছেন যে আসলে কি 16টা কি ভালো যাবে কিনা। কিন্তু আমরা যদি দেখি আপনার যদি ইকোনমিক ইন্ডিকেটরগুলো দেখি, সবগুলো কিন্তু পজিটিভই আছে। আমাদের এক্সপোর্ট বাড়তেছে, তারল্য অনেক বেশি আছে, তারপরে আপনার ব্যাংকে ইন্টারেস্ট রেট কিন্তু অনেক কমে গেছে। সো আমার যেটা মনে হয়, এখানে নতুন ফান্ড না আসা ছাড়া কোনো অপশন নাই। যারাই আছেন আপনার বাংলাদেশে আসলে ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টগুলো অনেক কম। আইদার আপনি এফডিআর করে রাখতেছেন, আর যদি সিকিউরিটি চান, যেটা এখন 5% 6% নেমে আসছে, আর আপনি যদি অন্য কোথাও আসতে চান, তাহলে আমাদের শেয়ার মার্কেটে আসতে হবে। আমার মনে হয় যদি আস্থাটা রাখা যায়, সবাই যদি একটু একসাথে কাজ করেন, তাহলে শেয়ার মার্কেটটা ভালো হবে। আর ইকুইটির প্রবলেমটা আসলে, নেগেটিভিটির প্রবলেমটা অনেকটাই শর্ট হয়ে গেছে 2010-এর পরে। আবার অনেকের এটা এখন আপনার একটা বড় সমস্যা হয়ে আছে। তো আমার যেটা মনে হয়, আপনার যদি মার্কেট পজিটিভ হয়, সবাই একটু কনফিডেন্ট পায়, মার্কেট গ্রো করে, তাইলে নেগেটিভিটিতে বাইরে আসতে বেশি দিন সময় লাগবে না। একটা স্টেবল, আমি যেটা চাই, একটা স্টেবল কন্ডিশন চাই আপনার মার্কেটটাতে, তাইলেই আমরা মনে হয় এই এই প্রবলেমগুলো থেকে উত্তরণ করতে পারবো। জি স্যার, তাহিদ ভাই যেটা বললেন যে এই মার্কেট যদি একটু ভালো হয়, কিন্তু আমরা দেখছি যে মার্কেট ভালো হওয়ার আসলে তেমন কোনো লক্ষণ দেখছি না। একটু ভালো হলে আবার দেখা যায় যে কয়দিন পরই আবার সেই আগের অবস্থানে চলে যায়, এবং এখন এই মাসে তো লেনদেন একদমই কমে গেছে। তো এই অবস্থায় এই নেগেটিভ ইকুইটিগুলো আসলে কি করা যায়? হ্যাঁ, থ্যাংক ইউ হাসিব আপনাকে। সেটা হলো আসলে মার্কেটের মূল সমস্যা তো দীর্ঘদিন ধরে একটাই, সেটা হলো আস্থার অভাব। অর্থাৎ বিনিয়োগকারীরা বাজারে প্রতি তাদের কোনো আস্থা তারা এখনও নিতে পারছে না, যে কারণে তারা বিনিয়োগ করতে এসেও আবার ফিরে চলে যাচ্ছে। আস্থা তো আছে, এবং আস্থা ডেভেলপমেন্ট হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে যে এই ক্যাপিটাল মার্কেট নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, তাদের ভিতরে কিন্তু সমন্বয়ের প্রচুর অভাব রয়ে গেছে। যেমন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, দেন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, এরা কিন্তু মার্কেট ফোর্স, এবং কেউ রেগুলেটর, কেউ ফোর্স হিসেবে কাজ করে। তা আমাদের দেশের মার্কেটে যেটা সবচেয়ে, মার্চেন্ট ব্যাংকের ভূমিকা কিন্তু অনেক বেশি। অর্থাৎ একটা শেয়ার বাজারকে যদি আমি একটা স্থিতিশীল অবস্থা আনতে চাই, বা এখানে বিনিয়োগ যদি বেশি বাড়াতে চাই, সেখানে মার্চেন্ট ব্যাংকের ভূমিকা কিন্তু অনেক বেশি। তাকে আমাদের দেশে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যেগুলি আছে, তাদের ওইভাবে ইনভেস্টমেন্ট করার ক্ষমতা নেই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, আমাদের মার্চেন্ট ব্যাংকগুলির ক্যাপিটাল খুবই কম, এবং এর ভিতরে অনেক মার্চেন্ট ব্যাংক তারা তাদের মাদার অর্গানাইজেশন থেকে ক্যাপিটাল নিয়ে আসছে, এবং সেখানে একটা নেগেটিভ ইকুইটির একটা প্রশ্ন এসে গেছে। দ্যাট মিনস আগে যে টাকাগুলো বিনিয়োগ করেছে, সেই টাকা তারা সেখান থেকে তুলে নিতে পারছে না। তো এখানে আমি যে জিনিসটা মনে করি, এই যে নেগেটিভ ইকুইটি থেকে বেরিয়ে তো আসতে হবে। আমরা এর মাঝে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী কিন্তু
ওই যে ব্যাংক এক্সপোজার লিমিটটাকে অ্যাডজাস্ট করার জন্য টাইম এক্সটেনশন একটা সময় দিয়েছিল, কিন্তু সেই ব্যাপারে কিন্তু এখনও অফিসিয়ালি কোনো সার্কুলার আসেনি, যে কারণে বাজারে কোনো প্রভাব পড়ছে না। সুতরাং ওই জিনিসটা ইমিডিয়েটলি করে ফেলতে হবে এবং সাথে সাথে মার্চেন্ট ব্যাংকগুলিকে এবং ব্রোকারেজ হাউসগুলিকে ফান্ডের অ্যাভেলেবিলিটি করে নিয়ে আসতে হবে, অর্থাৎ মার্চেন্ট ব্যাংকগুলোকে নিজস্ব তাদের ক্যাপিটাল নিয়ে আসতে হবে। প্রয়োজন হলে আবার তাদের মাদার অর্গানাইজেশন যারা আছে তাদের কাছ থেকে দরকার হলে ক্যাপিটাল নিয়ে আসতে হবে। তার কারণ আমি যে টাকাটা বিনিয়োগ করে অলরেডি আটকে গিয়েছি সে টাকা তো ব্যর্থ করতেই হবে। এবং সেখানে যদি মার্চেন্ট ব্যাংকগুলি অ্যাক্টিভ হয় তাহলে আমার মনে হয় উনি যেটা বললেন যে বাজার স্বাভাবিক করতে হলে তো আস্থার প্রয়োজন আছে, এবং আস্থার জন্য মূল শক্তি হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, এবং তার পিছনে সবচেয়ে বড় শক্তি হলো মার্চেন্ট ব্যাংক। এবং মার্চেন্ট ব্যাংকগুলিকে আবার ক্যাপিটাল সাপ্লাই দিতে হবে, অথবা তাদের নিজস্ব ক্যাপিটাল অন্য জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করতে হবে। আমরা জানি 2011-র যে একটা ইনসেন্টিভ প্যাকেজ দেওয়া হয়েছিল সেখানে কিন্তু একটা কথা বলা ছিল দীর্ঘমেয়াদে একটা সলিউশন হিসেবে, যে মার্চেন্ট ব্যাংকগুলিকে তাদের ক্যাপিটাল বাড়াতে হবে। কিন্তু সেই ক্যাপিটাল বাড়ানোর জন্য যে কার্যক্রমগুলি নেওয়ার দরকার সেগুলি কিন্তু এখনও বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে বা অন্যান্য যে বডি থেকে সেগুলি কিন্তু এখনও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই জন্য তাদের ক্যাপিটাল লিমিটেড, তারা এখন অনেকেই নেগেটিভ ইকুইটির ভিতরে পড়ে আছে। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে তাদের আবার ক্যাপিটালকে আবার ইনজেক্ট করতে হবে, প্রয়োজনে আবার তাদেরকে তাদের মাদার অর্গানাইজেশন তাদেরকে ক্যাপিটাল সাপ্লাই দিতে হবে। জি স্যার, আপনি যদি স্যারের বিষয়টা ধরে কিছু বলেন যে এই নতুন ফান্ড আসলে মার্চেন্ট ব্যাংকগুলো এখন নিতে পারছে না, মানে ফান্ড আসার যে যতগুলো ওয়ে আছে কোনোভাবেই আসছে না, নতুন বিনিয়োগকারী আসছে না, মার্চেন্ট ব্যাংকগুলো তারা নতুন ফান্ড নিয়ে আসতে পারছে না আইনি বাধ্যবাধকতার কারণে, কিংবা মার্কেট খারাপ দেখে অনেকেই নতুন করে মাদার অর্গানাইজেশন তাকে নতুন ফান্ড দিচ্ছে না। তো এই অবস্থায় তারা কি করতে পারে? এখানে অনেকগুলো বিষয় এখানে এসছে। জি। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। স্যার যেটা বললেন যে এই যে এখন যেটা হচ্ছে তারল্যের যে ইয়েটা, আপনি যদি 2007-08-এর দিকে দেখেন তখন কিন্তু আপনার ব্যাংকে অতিরিক্ত তারল্য ছিল, সব আপনি খেয়াল করে দেখেন, মনে করে দেখেন। এবং তখন একটা পর্যায়ে অতিরিক্ত তারল্য থাকার কারণে এবং বাংলাদেশ ব্যাংকের যে মানির যে ফ্লো আর কি, হ্যাঁ মানি সাপ্লাই যেটা, সেটাও আপনার মানে 22-23% আপনার ব্রড মানি গ্রোথ ছিল, হ্যাঁ, যেটা কিনা আপনার সিগন্যাল আর কি যে কতটা আপনার ফ্লো হচ্ছে অর্থে। তো সেই সময়টায় আপনি দেখবেন যে নিয়ম মেনে এবং নিয়ম ভেঙে টাকা পয়সা আপনার শেয়ার মার্কেটে এসছে। কেন? কারণ এখানে গেলে 6 মাসে 9 মাসে 1 বছরে দ্বিগুণ হয়ে যাবে, আর ব্যাংকে রাখলে আপনার হয়তো 1 বছরে 10% পাবেন। এখন খেয়াল করেন তখন কিন্তু আপনার ওই যে আপনি ওই লায়াবিলিটি যে 10% নিতে পারতেন, তার মানে ব্যাংকে অতিরিক্ত তারল্য ছিল এবং সেখান থেকে আপনি অনেকটা টাকা আপনি নিয়ে আসতে পারতেন শেয়ার মার্কেটে। এখন কি হয়েছে? এখন আপনি দেখেন, এখন আপনি বলছেন যে টায়ার 1 ক্যাপিটাল যে ইকুইটির আপনার 25% আপনি নিয়ে আসতে পারবেন। তো সেটা যদি আমি আগে আরেকটা শোতে বলেছিলাম যে লায়াবিলিটিজের অঙ্ক হয়তো অ্যারাউন্ড 1%-এর মতো আপনি আনতে পারবেন। তাহলে এখন যদি আপনার অতিরিক্ত তারল্য ব্যাংকে থেকেও থাকে, আপনি অ্যালাউড 1%-এর মতো রাফলি আনার জন্য এখানে। সেখানে আপনি দেখেন যে যদি এখন যে নতুন নিয়মটা করা হয়েছে যে সাবসিডিয়ারি যে ক্যাপিটাল সেটাকে আপনার কাউন্ট করা হবে না রিস্ক এক্সপোজারে আপনার মাদার কোম্পানির, সেটা যদি হয়েও থাকে তাহলে ওই ক্যালকুলেশনের সময় এটা বাদ দেওয়া হবে মাদার কোম্পানির জন্য। কিন্তু এইটার ক্যাপিটালটা আসবে কোত্থেকে? সাবসিডিয়ারি যে আছে তার ক্যাপিটালটা আসবে কোত্থেকে? কারণ সেটা অলরেডি আপনার নেগেটিভে আছে। এখন যদি স্যার যেটা বলছেন যে মাদার থেকে আর কিছু আনা যায় কিনা, মাদার যদি দিতেও চায়, ওই যে আপনার মাদারের এখন রেস্ট্রিকশন আছে ইকুইটির আপনার 25%, সেটা কিন্তু আপনার আগের কত 10%, আগে যে 10% নিতে পারতো আপনার পুরো লায়াবিলিটিজের, এখন যে 1% তাহলে অনলি 10%, তার মানে এখনও কিন্তু আপনার নিয়ম মেনে আনার স্কোপ কম। ফলে আপনি যদি ওই জিনিসটা দেখেন যে কোত্থেকে আনবে, আচ্ছা বাইরে থেকে ইনজেক্ট করবে কিনা, উনি যে কথাটা বললেন যে জানুয়ারি থেকে আপনার টাকা ইনজেক্ট হয়েছিল, এখন কথা হলো যে মানে আপনার মুরগি আগে না ডিম আগে এই ব্যাপারটা এখন চলে আসছে। যেমন আস্থা যদি আপনার তৈরি হয় তাহলে অনেকে টাকা ঢালবে এখানে, আবার টাকা যদি না ঢালে আর যদি ডিমান্ড তৈরি না হয় তাহলে আস্থা তৈরি হবে না। আস্থা মানে কি, যে এই ইন্ডেক্সটা বেশ খানিকটা উপরে গিয়ে আপনার উপরে থাকবে এবং নিচে আসবে না এই বিশ্বাসটা থাকতে হবে। ফলে যেমন আপনার আস্থা ইন্ডেক্স যেগুলো ক্যালকুলেট করে, এর মধ্যে একটা ইন্ডেক্স আছে যে আপনার যদি আজকে যদি আপনার মার্কেটটা ধরুন আজকে বা কালকে যদি মার্কেটটা 2-3%, 4% বা 5% ফল করে, তাহলে পরের দিন বেড়ে যাবে আপনার চান্স কত? আপনি কি মনে করেন পরের দিন বেড়ে যাবে? আপনার কি মনে হয় বেড়ে যাবে? এখন বেশিরভাগ লোকজন যদি মনে করে যে না বেড়ে যাবে, আমার মনে হয় না। যদি অত বড় ফল হয় আরও ফল করবে। তার মানে কি? তার মানে বড় বিগ ফল দেখলেই তারা কি করবে? আরও সেল করা শুরু করবে।
তাই করছে। তাই করছে। তাহলে একবার ফল শুরু হলে কি আপনার এটা থামতে অনেক সময় লাগবে, তার মানে এই কনফিডেন্সের অভাবটা আছে। অন্যদিকে আপনি দেখেন যখন একটু বেড়েছে, সবাই যখন জানে, আস্থা যখন নাই যে ফল করলে আবার ফল করা শুরু করবে, একটু উঠলেই সবাই মনে করে যে আচ্ছা এবার একটু মানে একটু দাম এসছে, এবার আমি করতে থাকি, প্রফিট ফেলতে থাকি। আপনি দেখেন মানে আমি সেল করতে থাকি। এই যে উনি যে কথাটা বললেন যে মানে যদি ঢুকতেই থাকে তাহলে তো এটা উপরের দিকে যাওয়ার কথা, আবার ফল করলো কেন? তার মানে কি, যখন আপনার ইনজেক্ট হচ্ছে তখন কেউ কেউ বের হয়ে যাচ্ছে বলেই, সে প্রেশারের কারণে কিন্তু সেই প্রেশারটা বেশি আসছে বলেই ওই ইনজেক্ট হওয়ার পরেও দেখা যাচ্ছে আপনার ইন্ডেক্সটাকে ধরে রাখা যায় নাই, ফল করছে। আর ফল করলে যখন আমি জানি যে আরও ফল করবে, আমি সেল করতে থাকবো। তো এই অবস্থায় আসলে করণীয় কি? এখন আপনি যদি বলেন যে করণীয় কি, তাহলে ওই যে আস্থাটাকে বিল্ড আপ করতে হবে। আস্থাটাকে বিল্ড আপ করতে গেলে এখন যেটা হলো, আইসিবির মতো কোম্পানি যারা আছে, যারা সরকারের আপনার ফান্ডেড, গভর্নমেন্ট ফান্ডেড, আইসিবি কিন্তু আপনার সবসময় প্রফিট দেখে না। আইসিবি ম্যান্ডেটের মধ্যে আছে যে মার্কেটটাকে স্টেবিলাইজ করার জন্য তারা সব মানে অনেক কিছুই করবে, আবার সুযোগ মতো প্রফিটও করবে, দুইটাই। কিন্তু আইসিবি ছাড়া প্রাইভেট কোম্পানি বা ইনস্টিটিউশন যেগুলো আছে, এরা প্রত্যেকে প্রফিট করবে। এবং আমি অ্যাজ এ ইনস্টিটিউশন আমি যদি জানি যে আমি যদি এখন মানে বাই করি তাহলে কয়দিন পরে আমাকে লসে সেল করতে হবে, আমি বাই করবো না। ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে কিন্তু আপনি বাউন্ড না যে আপনাকে কেউ ফোর্স করতে পারবে না আপনার বাই করার জন্য। তাহলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ব্যক্তির মতো যতক্ষণ না আস্থা আছে যে এই মার্কেটে এখন আমি যদি কিনি তাহলে সামনের দিকে আমি বাড়িয়ে বিক্রি করতে পারবো, ততক্ষণ সে কিনবে না। তাহলে কে আসবে, আস্থা তৈরি করবে কে? যখন পৃথিবীর সকল দেশে আপনার রিয়েল এস্টেট বলেন, আপনি এই শেয়ার মার্কেট বলেন, হ্যাঁ, অন্য অ্যাসেট মার্কেটে বলেন, যখন এই ধরনের প্রবলেম তৈরি হয় তখন যেটা হয়, তখন ওই পাবলিককে আসতে হয়, গভর্নমেন্টকে আসতে হয়। গভর্নমেন্ট এখানে এসে একটা সময় ধরে এটাকে একটা জায়গায় ধরে রাখে, এবং ধরে রাখার পরে যখন প্রাইভেটের যখন আস্থা তৈরি হয় যে আচ্ছা এবার প্রতি মনে হচ্ছে মার্কেটটা আর ডাউনে যাবে না, তখন যেটা হয়, তখন প্রাইভেট আস্তে আস্তে আপনার টাকা ঢুকাইতে থাকে, আর পাবলিক মানে গভর্নমেন্টের ফান্ডগুলো আস্তে 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 বের করে নিয়ে যায়। আমি মনে করি এই রোলটা এখন পর্যন্ত বাংলাদেশে ভালোভাবে প্লে করা হয় নাই 2010-এর ক্রাশ করার পরে, এবং এইটা আপনার একটু চিন্তা করতে হবে। এখন আপনি পাবলিকের রোল দেখেন, বিএসইসি যা করছে টোটালি ইললজিক্যাল, অযৌক্তিকভাবে প্রত্যেকটা মাসে এই দুই তিনটা আপনার মুরগি ছাড় মতো নিয়ে আসতেছে আপনার আইপিও নিয়ে আসা। মানে কি, আপনি দেখেন আইপিও যখন নিয়ে আসছেন তখন আপনার এখনকার আইপিও কিন্তু আপনার পেড আপ ক্যাপিটাল কিন্তু কম না, প্রত্যেকটা কিন্তু অনেক বড় পেড আপ ক্যাপিটাল নিয়ে আসছে। আমি ওই ডিবেটে যাচ্ছি না ওর রাইট প্রাইসিং হচ্ছে কি হচ্ছে না। ইভেন যদি ওর প্রাইস রাইট প্রাইসও হয়, যদি কোনো আপনার ইয়া না দেন, আপনার ওই যে তাদের যে আপনার ওই শুরুতে আপনার যে ইয়েটা নাই, প্রিমিয়ামটা নাই, প্রিমিয়াম যদি নাও দেন, ভালো কোম্পানি যদি আসে, ওরা এসে কী করবে, টাকাটা তো আপনার এই ক্যাপিটাল মার্কেট থেকে তুলবে। তো ক্যাপিটাল মার্কেট থেকে যদি টাকাটা তুলে নিয়ে যায়, কারণ ওরা তো টাকাটা আইপিও থেকে টাকাটা তুলে নিয়ে যাচ্ছে, তাহলে সেকেন্ডারি মার্কেট থেকে কাউকে তো সাপোর্ট দিতে হচ্ছে। এখন সেকেন্ডারি মার্কেট যদি বাইরে থেকে টাকা ইনজেক্ট না করে, তাহলে যেই পরিমাণ ফান্ড আছে সেই পরিমাণ ফান্ডের মধ্যে আগে আপনি হয়তো মনে করেন যে 300টা কোম্পানিকে আপনি ইয়ে করতেন বা 270টা কোম্পানিকে এমব্রেস করতেন, এখন আরো 5টা কোম্পানি আসলে ওই একই পরিমাণ ফান্ড দিয়ে আপনি 275 থেকে আপনি এমব্রেস করছেন। গত 5 বছরে 80টা কোম্পানি প্রায় বাজারে এসেছে গত 5 বছরে। 2005-এ যখন আপনার আসা দরকার ছিল তখন 5টা এসছে, 2010-এ 5টা এসছে। এরপরে প্রত্যেক বছর আপনার 17-18 মানে কত আপনার 20-25টা 24টা আমি দেখছি এক বছরে এসছে। এখন আপনার যেখানে সাপ্লাই দ্বিগুণের বেশি হয়ে গেছে, 2.5 গুণ হয়ে গেছে, আর ডিমান্ড যেখানে 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে, সেখানে কিভাবে ইনডিউস করে বিভিন্ন প্রণোদনা দিয়ে কিভাবে এসইসি বেশি বেশি কোম্পানি আনার ইয়ে করছে, আমি এটার কোনো যুক্তি আমি দেখি না। মানে আমি ধর্তব্যে কোনো যুক্তি আমি দেখি না কেন এটা সেটা ওনারা করছেন। যতক্ষণ না আস্থা ফিরে আসে সেখানে মানে জোর করে কোনো সাপ্লাই নিয়ে আসা উচিত। এ ব্যাপারে আমরা দেখেছি যে বিনিয়োগকারীরাও কিন্তু যারা বিভিন্ন সময় ডিএসসি বা সিএসসির সামনে বিভিন্ন সময় দেখা যায় যাদের মিছিল করতে মার্কেট ঠিক করার জন্য, তারাও কিন্তু অনেকবার স্মারকলিপিও দিয়েছেন বিএসসিসিতে যে কেন আইপিও বন্ধ রাখা হোক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। স্যার এই ব্যাপারে কি বলতে চাচ্ছেন? উনি যেটা বলছেন খুব একটা ভ্যালিড পয়েন্ট নিয়ে আসছেন। আসলে যে জিনিসটা দেখা যাচ্ছে সে এখন ডিম্যান্ড কম, সাপ্লাই বেশি। ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ যখন হয়ে যাবে তখন তো বাজার ফল করবেই, যে এই দুটোর ভিতরে ম্যাচ করতে হবে। তো এখন যেটা হচ্ছে উনি যেটা বললেন যে ওখানে আরেকটি পয়েন্ট উনি যেটা বলতে যেও বলেন সেটা হচ্ছে যে প্রাইসিং। আমরা যেটা দেখেছি আসলে প্রাইসিংটা ফেয়ার হয়েছে বলে অনেকেই কিন্তু এ ব্যাপারে প্রশ্ন তোলে। তাই যদি না হবে তাহলে আমরা গত এই যে 70-75টি কোম্পানির যে আইপিও অফার প্রাইস ছিল, তাহলে অধিকাংশ আমি বলবো মোর দেন 50%, ইভেন ইট মে বি আপ টু 75% শেয়ারের দাম আইপিও অফার প্রাইস থেকে এখন মার্কেট থেকে অনেক কমে আছে। আমি এই ডিবেটে যাই না, হ্যাঁ অনেক কম আছে। এটা দ্যাট মিনস এটা ডিবেট না, এটা আমরা যেটা দেখছি বাজারে, এটা আমরা দেখছি যে প্রাইসে অফার করা আছে তার থেকে কিন্তু এখন ট্রেডিং হচ্ছে অনেক কম প্রাইস। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে
এখন মানুষ ওই দামে কিনতে রাজি না, অর্থাৎ এখন মানুষ বুঝতে পেরেছে আসলে শেয়ার প্রাইসটা ওখানে ফেয়ার ছিল না, এটা একটা ব্যাপার আছে। এখন টাকা এদিকেও মানুষ ব্লক করে রাখে। আর একটা যেটা বললেন যে হ্যাঁ, যে আপনাদের মধ্যে মনে আছে ওই সময় ওই সিচুয়েশনটাকে উঠে আসার জন্য বাংলাদেশ ফান্ড তৈরি করার কথা বলা হয়েছিল। প্রায় 5,000 কোটি টাকার একটা ফান্ড করার কথা ছিল, এবং সেখানে সরকারি প্রতিষ্ঠানগুলি, ইভেন ইন্স্যুরেন্স ফান্ড যেটা আছে সেগুলিকে এনে এখানে ইনজেক্ট করার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। 1500-1600 কোটি টাকা 1600 কোটির মতো আসছে। আইসিবির কাছে স্যার আপনি নিশ্চয়ই জানেন যে আইসিবির কাছে কিন্তু অনেক ফান্ড, এবং মানে যত ফান্ড আছে আইসিবি যদি সক্রিয় থাকে তারা কিন্তু একাই 100-150 কোটি আমি টাকা সেটা লেনদেন বলছি। করতে পারে এই বাজারে। স্যার কিন্তু একটা আমি point- দেখছি স্যার একটা point আমি compliment করি। আমি- স্যার যে কথাটা বলছেন যে প্রাইসিং নিয়ে আমি বলছিলাম যে ডিবেটে যাচ্ছি না, কিন্তু স্যার যদি নিয়ে আসলেন প্রাইসিং যদি প্রপার হতো, আপনি দেখেন একটা 10 টাকার শেয়ার ধরেন তার দাম 10 টাকা হওয়া উচিত, কিন্তু এটার দাম হয়েছে 30 টাকা, তাহলে ওই আইপিওতে আপনি কি করছেন, এই সেকেন্ডারি মার্কেট থেকে আপনি 30 টাকা তুলে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি 10 টাকা নিয়ে যেতেন, আপনি 10 টাকা নিয়ে যেতেন, তাই না? তাহলে মার্কেট থেকে কিন্তু টাকা আপনি যতই হায়ার প্রাইসে আপনি ইয়ে করবেন ততই কিন্তু বেশি টাকা আপনার কিন্তু মার্কেট থেকে চলে যাচ্ছে, সেকেন্ডারি মার্কেট থেকে চলে যাচ্ছে। কিন্তু আর আপনি আলটিমেটলি তো কেউ ধরে রাখছে, ধরেন 10 টাকার শেয়ারটা 30 টাকা আসলো, আমি ধরেন 35 টাকা কিনে রাখলাম, তার মানে কি আমি তো 35 টাকা ইনভেস্ট করলাম, হয় অন্য একটা শেয়ার থেকে নিয়ে আসছি, অথবা আমার যে নতুন ইনজেক্টর মানে সেখান থেকে যাচ্ছে। কিন্তু যদি রাইট প্রাইসিং হতো, 10 টাকায় প্রাইসিং হতো, 10 টাকার যদি মনে হয় প্রাইসিং হওয়া উচিত, তাহলে 10 টাকা বের হয়ে যেত, 30 টাকা বের হয়ে যেত না। তো সেভাবে কিন্তু অনেক টাকা কিন্তু আপনার এই প্রবলেম যেগুলো আপনার প্রাইসিং নিয়ে একটা ইস্যু ছিল, এটা মানে অনেকটা সলভ হয়ে যাবে নতুন পাবলিক ইস্যু রুল 2015 এ, যেহেতু বুক বিল্ডিং Actual-টা দিয়ে করছে। হ্যাঁ, অ্যাকচুয়ালটা দিয়ে করছে। সো এখানে আরেকটা পজিটিভ জিনিস হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের মানে ইনভলভমেন্ট অনেক বেশি এখানে, বুঝছেন? জাহিদ ভাই, তাই যদি হয় আপনি যে 1 মিনিটে কত টাকা করে এই হলো, জি, মানে প্রায় এটা 8-10 জি। আপনি যদি বলেন যে বুক বিল্ডিং এর প্রাইসটা ফেয়ার, এই আমরা এতদিনের আমি যে বলছি- আচ্ছা ভাই, আমি ফেয়ার এসেন্সে বলতেছি, বিকজ একমিতে দেখেন সবাই ইনস্টিটিউটগুলা অংশগ্রহণ করছে এখানে। কিভাবে করেছে আমরা জানি তো। না, যেভাবে করুক, মানে সবাই জানে আমি এটা বলি কিভাবে আপনার, করেছে। যেটা এটা পজিটিভ সাইন, যেটা আপনার জেনারেল ইনভেস্টর জন্য, এখানে আমি ইনভেস্ট করছি, ইনস্টিটিউট ইনভেস্ট করছে, হ্যাঁ। সো আমাদের এই শেয়ারটা লকিং থাকবে 4 মাস, হ্যাঁ। সো ইনিশিয়াল এখন যেটা মার্কেটে যে ট্রেন্ড আছে, আপনার একটা শেয়ার আসার পরে জাম দিয়ে আপনার এটা অনেক উপরে উঠে যায়, তারপরে লোকজন একটা ট্রেন্ড ছিল যে এটা শর্ট টার্ম অনেক গেইন করা যায়, তারপর অনেকেই গিয়ে অনেক হাই প্রাইসে কিনেন, তারপরে লস হয়। তো ইনস্টিটিউশনাল ইনভেস্টারে আসার পরে যেটা হবে আপনার এই বুক বিল্ডিংয়ে, যেহেতু শেয়ারটা 4 মাসের লকিংয়ে থাকবে তা কিনতে হবে এবং কিনতে হবে, এবং ইনস্টিটিউট যেগুলো আছে আপনার, এগুলা ইউজুয়ালি লং টার্মে ইনভেস্টমেন্টে যায় ভালো ভালো শেয়ারে। তো যেটা হবে আপনার বুক বিল্ডিং আমি শেয়ার নিলে আমার ওই 4 মাস পরে সেল করার পসিবিলিটিটা কম, বাই দ্য টাইম এটা একটা ভালো প্রাইস পেয়ে যাবে এই গ্যাপের মধ্যে, হ্যাঁ, যে সবাই একটা সাস্টেন করতে পারবে। আর আমি বারে বারে বলি আসলে এই প্রবলেমটা আসলে আমাদের ইনভেস্টারদের, যে আপনি কোন প্রাইসে শেয়ারটা কিনতেছেন। ইনভেস্টরদের মার্কেটে 1টা 2টা 5টা শেয়ার বাড়ছে, এবং তার মধ্যে দেখছে যে আমার ফান্ডামেন্টাল শেয়ার, আমি যেটা বলি সব সময় শুনি দেখি, তাই কিনে আমি লস করছি, তো একটা শেয়ার বাড়ছে আমি সেটা কিনবো না, না। আপনি আরেকটা জিনিস চিন্তা, আপনি একটা আমি যদি বলতে ফান্ডামেন্টালটা আপনি চিন্তা করেন, আমার যখনই কেউ বলে যে হ্যাঁ নতুন আইপিও আসলে অনেক প্রাইস বাড়ে, আমি বলি 1 বছর দেখেন কি হয়, হ্যাঁ, 1 বছর এটা অবজার্ভ করেন, তারপরে কিনতে যান। শেষ যে কোম্পানিটা বুক বিল্ডিং এর মাধ্যমে 85 টাকা 85 টাকা, হ্যাঁ, হ্যাঁ উপরে 1 মিনিট। 1 মিনিট, সেইটাই যারা এখানে মানে সম্পৃক্ত হয়েছেন তারা তো মার্কেট থেকেই টাকা নিয়েছেন। আপনি দেখেন যে তার আগে কয়েকদিন আগে মার্কেট খুব খারাপ ছিল, জি। এবং আপনি যারা এখানে সম্পৃক্ত হয়েছেন তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানেন যে এটা যেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনেছেন, ফেয়ার প্রাইস কোনটা সেটা না, এটা প্রাইস হবেই। এই যৌক্তিক মূল্য কিন্তু তারাও জানেন যে এটা কোনটা যৌক্তিক মূল্য, কিন্তু সে বেশি দামে এটা কিনতে রাজি, কারণ এখানে অনেকগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সম্পৃক্ত। হাসিব, এখানে একটা বিষয় আছে, সেটা হলো একমি তো ভালো কোম্পানি, একমি সম্পর্কে বাজারে সবাই জানে যে এটা একটা ভালো কোম্পানি, এটার ব্যাপারে একটা বিষয়। কিন্তু দেয়ার আর মেনি কোম্পানি যেগুলি আইপিওতে আসছে, যেগুলি মানুষের এর নামও জানতো না, এবং না জানার কথা, তাদের এরকম গুডউইলও নাই, বা তারা ওরকম একটা প্রফিটেবল অবস্থানে আসেনি, সে সমস্ত কোম্পানিও কিন্তু অনেক হায়ার প্রাইসে আইপিওতে আসছে। ওরাই তো বাজারটা নষ্ট করে দিয়েছে, তার কারণ ওখানে আরেকটা চক্র কাজ করেছে। এই যে বাজারে অফারটা দেওয়া হয়েছে সে 50 টাকা, এটাকে জাস্টিফাই করার জন্য যেটা করেছে কিছু লোক, আমি বলি কিছু লোক ওটাকে প্রথম পর্যায়ে বেশ কেনাবেচা করেছে। তা বেশ কেনাবেচা করলে তখন দাম বেড়ে যায়, পরে কিন্তু সেগুলির দাম আর আস্তে আস্তে কমে আসছে। এবং স্যার এইখানে একটা মজার বিষয় হলো এই যে মানে প্রাইসটা ধরে রাখার বিষয়টা, যখন এইখানে একটা কিছু হয় মার্কেটে প্রাইসটা ধরে রাখার জন্য, না, ধরে রাখা তো মার্কেট ফোর্স। তখন কিন্তু ডিএসসি, সিএসসি, এসএসসি থেকে ওই নতুন কোম্পানির ব্যাপারে কোনো তদন্ত হয় না।
আচ্ছা। এই যে প্রাইস বাড়লে যে তদন্ত মানে হয়, কমিটি করা হয়, এগুলো কিন্তু নতুন শেয়ারের ব্যাপারে যখন হয় তখন মনে হয় যেন তারা একটু আমি খুশি সেই হয় কথাই বলছিলাম। যে আমরা যে প্রাইসটায় বাজারে পারমিশন দিয়েছি তার চেয়ে বেশি আছে, এবং তারা এটা প্রাউড ফিল করেন না, আমি অনেকেই। ওই কথাটা বলছিলাম, এই নতুন ইস্যুগুলি নিয়ে আমার কাছে কেন যেন মনে হয় 6 মাস বা 1 বছর প্লে করার একটা সুযোগ দেওয়া হয়, কিন্তু প্রাইসটা তো মার্কেট ডিমান্ড সাপ্লাইয়ের উপরে হবে তো, কিন্তু এখানে দেয়ার আর সাম পিপল যারা এই ডিমান্ডটাকে অটোমেটিক ক্রিয়েট। এই এই অবস্থায় এখন কনফিডেন্স লেভেল তো একদমই নেই, যেটা আপনাদের কথায় যেটা বোঝা গেল, এবং মার্কেটেও তার প্রভাব দেখছি। সেই কারণে আপনার এই যে নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদের একটি ভূমিকা আছে, কিন্তু সেই ভূমিকা আমরা কিন্তু দেখছি না। সমন্বিত চেষ্টা, একসাথে সবাই মিলে একটি মার্কেটকে সাপোর্ট দেওয়ার চেষ্টা, সেটা আমরা দেখছি না। স্যার যেটা কথাটা বলছিলেন যে এই অর্থ মন্ত্রণালয়ের বিষয়, মানে অর্থমন্ত্রী যেটা বলেছেন যে ব্যাংক এক্সপোজারের লিমিটের টাইম এক্সটেনশনের ব্যাপারে, এবং বিসিসি অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠিও দেওয়া হয়েছে। আবার বাংলাদেশ ব্যাংক থেকে আমরা যেটা সর্বশেষ তথ্য পেয়েছি, তারা টাইম এক্সটেনশনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। তো এই যে একটি মানে যেখানে সবাই মিলে একটি চেষ্টা করা উচিত, সেখানে মানে অর্থ মন্ত্রণালয় বলছে বাংলাদেশ ব্যাংক করছে না, বা বাংলাদেশ ব্যাংক করছে না, করবে না, সেটা তো অর্থ মন্ত্রণালয়, বিএসসি সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত হবে। এই জায়গাটা তো একদমই এখানে মানে নেতিবাচক। আমি এভাবে বলি যে আপনি দেখেন এই গত যদি আপনি 4-5 বছর ধরে দেখেন, জি। এই বিভিন্ন নিউজ, বিভিন্ন ম্যানিপুলেশন, সিন্ডিকেট, কত কিছু আমরা শুনছি, এবং এরা মানে টাকা ঢুকাচ্ছে, স্মার্ট মানি ঢুকাচ্ছে, বের হচ্ছে, অনেক কিছুর মধ্যে আপনি দেখেন ইন্ডেক্সটা কিন্তু একটা জায়গায়, সেই 4,000-এর 500 কম, 500 বেশির মধ্যে ছিল, তাই না? এখন ধরেন 4,500-এর দিকে। এর থেকে কিন্তু আপনি 5,000 ক্রস করে উপরে তুলতে পারছেন না। তার মানে কি, একটু দীর্ঘমেয়াদে চিন্তা করলে এই মার্কেটটাতে, যেটা একটু আগে বললাম যে সরবরাহ 2.5 গুণ হয়ে গেছে 10-এর তুলনায়, ডিমান্ডটা আপনার কত, আপনার 100 কোটি থেকে 1,000 কোটির মধ্যে ভ্যারি করছে, এবং বেশিরভাগই আপনার ধরেন আপনি অ্যাভারেজে 500 কোটি টাকার দিকে আপনি ধরে রাখেন। তো ওই 500 কোটির দিকে আপনার হয়তো ঘুরপাক খাচ্ছে ডিমান্ডটা। তাহলে ব্যাপারটা কি, যত সব কিছুর পরে আপনার কি ওই ডিমান্ডটা আপনার অনেক বাড়ছে না বলে ওই 500 কোটির দিকে আপনার টার্নওভার আছে, ইন্ডেক্সটা এক জায়গায় হয়ে আছে, সাপ্লাইটা আপনার কিন্তু ডে বাই ডে বাড়ছে, ডিমান্ডটা কিন্তু আপনার ঘুরপাক খাচ্ছে এর মধ্যে। সাপ্লাই কিন্তু বাড়ছে কি, কারণ আপনি নতুন নতুন কোম্পানি নিয়ে আসছেন। প্রতি বছর যদি আপনার মানে 15-20টা 25টা কোম্পানি আসে, আমি গত বছর মধ্যে 17টা না কি 24টা কোম্পানি আসছে, আমার খেয়াল নাই, হয় 17 অথবা 24টা কোম্পানি আসছে এরকমই 17। আচ্ছা, তাহলে প্রত্যেক বছর আপনি সাপ্লাই বাড়াচ্ছেন, ওই রাইট শেয়ার আসতেছে, আপনার অল্প স্টক যেগুলো সেগুলো আপনার হয়তো ওখানে আপনার কন্ট্রিবিউট করছে। সেই জায়গাটা আপনি দেখেন সাপ্লাই বাড়ছে, আপনার ডিমান্ড বাড়ছে না। এখন তাহলে কাজটা কি, আমরা স্পষ্টত জানি যে যত কিছু ম্যানিপুলেশন, যত কিছু হোক, এগুলো হবে মার্কেটে, পৃথিবীর সব জায়গায় কম বেশি হয়। যেখানে ডেপথ বেশি সেখানে কম করতে পারে, আমাদের ডেপথ কম বলে বেশি করতে পারে। বাট এমনিতে আপনার লং টার্মে মার্কেটটা কোন জায়গায় থাকবে এটা চাহিদার উপর নির্ভর করে, এবং চাহিদাটা আপনার কোনোভাবেই হচ্ছে না, মানে চাহিদাটা একটা লেভেলের স্টাক করে আছে। ইনভেস্টর যারা আছে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তারাও কনফিডেন্স পাচ্ছে না, এই বিষয়টা কেউ বুঝছে না, যাদের বোঝার কথা তারা কি বুঝতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের যে কথাটা আসছে, বাংলাদেশ ব্যাংকে হয় কি, এটা আমরা সবসময় বলি মনিটারি পলিসি হলো আপনার জেনারেল পলিসি। জেনারেল বলতে মানে সাপ্লাই যদি বাড়িয়ে দেয়, ইন্টারেস্ট রেট ফল করলে আপনার কি সকল সেক্টরে আপনার এটা প্রভাব থাকবে। আবার মানে যদি টাইট দিয়ে দেওয়া হয়, তাহলে আপনার ইন্টারেস্ট বেড়ে যাবে, সকল সেক্টরের প্রভাব পড়বে। আচ্ছা, এটা হলো আপনার খুব জেনারেল আর কি মনিটারি পলিসির প্রভাবটা। এখন আপনি যদি মনিটারি পলিসি দিয়ে চিন্তা করেন, তাহলে মানি সাপ্লাই এখন ওখান থেকে তারা যেটা করেছে তার ফলে কিন্তু ব্যাংকে কিন্তু অতিরিক্ত তারল্য আছে। তাহলে এখন কি হলো, আপনার ওই ওভারঅল মানি সাপ্লাই যেটা, সেটা কোনো প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে আপনার যে পলিসি যেগুলো আছে ব্যাংকিংয়ে, ব্যাংক থেকে কতটা এই মার্কেটে আসতে পারবে। এখন এই মার্কেটটা যদি আপনার কনফিডেন্স তৈরি হয়, তাহলে ব্যাংকেরও কনফিডেন্স তৈরি হবে যে ওকে, আমি আরেকটু বেশি মানি দিয়ে যে ফ্লো হয়, সমস্যা নাই। এখন কনফিডেন্স তৈরি না হলে ব্যাংকও চিন্তা করছে যে আমি একবার হয়তো প্রবলেমে প্রায় পড়ে গিয়েছিলাম এবং এখনও তার ক্ষত আছে, এখন যদি আবার আমি মানি বেশি করে দেয় আর যায়, যদি এটা আবার ডাউনে যায়, কিন্তু ওই যে কে আগে মুভ করবে, যে আপনার মানি গেলে আপনার এটা একটা জায়গায় উঠলে আপনি মনে করেন যে এটা ওই জায়গায় থেকে যাবে। তো সেজন্য আমি মনে করি যে এখন ওই আপনার যারা রেগুলেটর আছে তাদেরকে ওই ভূমিকাটা পালন করতে হবে, যে যারা কিনা প্রফিটের ঊর্ধ্বে এই মার্কেটটাকে স্টেবল করে, তাদেরকে কিছু ফান্ড দিয়ে একটা স্পেসিফিক টাইম ধরে, যে আচ্ছা আপনার ধরেন এই 1 মাস 1.5 মাস বা 2 মাস আমি এই মার্কেটটাকে ধরে রাখবো, এবং ডেইলি যে মার্কেটে ফান্ড ইনজেক্ট করতে হবে তা না। কিন্তু আপনি দেখেন সবসময় যখন আপনার কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যখন আপনার টাকা ঢোকাতে থাকে, 1, 2, 3, 4 দিন পরে সবাই মনে করো মার্কেট বুঝে উঠে যাবে, তখন আস্তে আস্তে জানুয়ারিতে শুরুর 2 সপ্তাহ আমরা তাই দেখেছি। হ্যাঁ, তো এভাবে ঢুকে আবার যখন একটা পর্যায়ে যখন একটু তৈরি হয় যে মনে হয় উঠে গেছে, আর এবার বোধহয় নেমে যাবে, ওই জায়গাটা আবার কী করতে হবে, ওই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে এসে ওই জায়গাটা আবার কী করতে ধরে রাখতে হবে। কিন্তু আমরা যদি আপনি আইসিবির বিষয়টা আসলো, আমরা আইসিবি সবশেষ তথ্য যেটা বলে সেটা হচ্ছে আইসিবি
2 থেকে 3 নম্বরে তার অবস্থান চলে গেছিল ট্রেডিংয়ে, এবং আইসিবির যে ফান্ড তাতে তো সে একাই 100 কোটি টাকার প্রতিদিন লেনদেন করতে পারে। তাহলে তার 3-এ যদি নেমে যায় তার মানে সে লেনদেন কমিয়ে দিচ্ছে। এবং যখন এই জানুয়ারিতে যখন 2 সপ্তাহ মার্কেট ভালো ছিল তখন কিন্তু আইসিবির একটা বড় সাপোর্ট দেওয়ার দরকার ছিল, সেটা আমরা দেখি নাই। এবং সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে তারা কিন্তু যে সাপোর্টটা দিবে সেই সাপোর্ট না দেওয়ার কারণে বা অন্য জায়গা থেকে কোনো আস্থা না পাওয়ার কারণে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও যেমন শেয়ার বিক্রি করেছে, ব্যক্তি বিনিয়োগকারীরাও শেয়ার বিক্রি করেছে। তবে ব্যক্তি বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে যেটা পজিটিভ সেটা হচ্ছে তারা কিন্তু অন্য শেয়ার কিনে ফেলে, কিন্তু ট্রান্সফার করে। হাসিব, এখানে মধ্যে একটা কথা, পুরোনো কথা আবার নিয়ে আসতে হয়। এই যে একটা যে উনি যেটা বলছেন ডিম্যান্ড ক্রিয়েশন, ডিম্যান্ড ক্রিয়েট করতে হলো তো যারা বায়ার তাদেরকে বাই করার জন্য আগ্রহী হতে হবে। এখন আগ্রহী হতে গেলে আমার তার ফান্ডও দেখতে হবে। সে পুরনো কথা যে এখন যে নতুন আইনটা করেছে ব্যাংকগুলি তার ইকুইটি 25% বিনিয়োগ করতে পারবে, আগে ছিল টোটাল লায়াবিলিটি 10%। ও টোটাল লায়াবিলিটি 10% যে পরিমাণ টাকা হতো, এই 25% তার থেকে তার 10% টাকা হবে। অর্থাৎ মানি ফ্লো কিন্তু অনেক কমে যাচ্ছে। মানি ফ্লো যদি কমে যায় তাহলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারা কিন্তু বিনিয়োগ করবে না। এই জন্য আমি যেটা মানে এই সিদ্ধান্তটা ভুল হয়েছে। অর্থাৎ 25% অফ ইকুইটি, ইট হ্যাজ নট বিন আইএমএফ এর প্রেসক্রিপশন ফলো করছে। সবসময় আমার আইএমএফ এর কথা শুনতে হবে, এটা বোধহয় নট নেসেসারি। আমার ইকোনমির কি অবস্থা সেটাও আমাকে দেখতে হবে। এখন যদি ব্যাংকগুলিকে আমরা ওই ক্রয় ক্ষমতা বাড়াতে পারি, তাদের এই লিমিটটাকে বাড়িয়ে, তাহলে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগুলো এখানে চলে আসবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্রোকারেজ হাউসগুলি এখন তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন পাচ্ছে না। ব্যাংকগুলি উচিত তাদের এখন লোন দেওয়া। কারণটা হচ্ছে ব্যাংকে তো আইডেল টাকা পড়ে আছে, এবং আইনে বাধ্যবাধকতার কারণে দিতে পারছে না। বলছি আইন সংশোধন করতে হবে দরকার হলে। তা এর একটা আইন আছে, সে আইনের বাইরে আমি কোনো কাজ করতে পারবো না, তাহলে মার্কেট এইভাবে থাকবে। এটাতে একটা সামাজিক, আমাদের একটা জাতীয় প্রবলেম হয়ে গেছে। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ঠিক করতে না পারলে এদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। ব্যাংকের উপরে আমরা কিন্তু তাই দেখছি, রিয়েল এস্টেটের এই 2010-এর পরে রিয়েল এস্টেট সেক্টর কিন্তু একদম ধস এই ক্যাপিটাল মার্কেটের সাথে সাথে। একই প্রশ্ন, এই দুইটা মার্কেট কিন্তু একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার কারণ এই ক্যাপিটাল মার্কেট থেকে মানুষ টাকা ইনকাম করে রিয়েল এস্টেট সেক্টরে তারা ইনভেস্ট করেছিল 7, 8, 9, 10। ঠিক আছে, দুটো আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেহেতু আপনি বলতেছেন মেইন ইস্যুটা হচ্ছে দ্য ফান্ড ইনজেক্ট, মার্চেন্ট ব্যাংক বলেন, ব্রোকারেজ হাউসগুলো বলেন, ফান্ড ইনজেক্ট করতে হবে। আসলে এটা সারপ্রাইজিং মনে হয় আমার কাছে মাঝে মাঝে। আমরা আসলে লিস্টিং এর কাজ করি, যে মার্চেন্ট ব্যাংক, হ্যাঁ, আনফরচুনেটলি আমরা কিন্তু লিস্টেড হইতে পারি না। ব্রোকারেজ হাউসগুলো, মার্চেন্ট ব্যাংকগুলো লিস্টিং এর অপশন দেওয়া হচ্ছে, ফান্ড কোথা থেকে আসবে, মার্কেট থেকে আসবে। আমি শুধু এই চ্যানেলে না, অনেকগুলি চ্যানেলে বলেছি, যারা মার্চেন্ট ব্যাংক তারা হলো সবচেয়ে বড় ফান্ড প্রোভাইডার এবং এরা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্লেয়ার। এদেরকে তো আমি ডরমেন্ট করে রেখেছি, এদেরকে সময় সময় আমরা কোনো কাজ করতে দিচ্ছি না, বা এটা শাস্তি দিচ্ছি, ওটা দিচ্ছি, অর্থাৎ তাদেরকে ডরমেন্ট করে রাখার মতো অবস্থা হয়েছে। আমি যেটা মনে করি ইমিডিয়েটলি যে জিনিসটা করা উচিত, এসএসসির এটা করা উচিত, সেটা হচ্ছে এই মার্চেন্ট ব্যাংকগুলিকে বলা যে তোমরা আইপিওতে আসো। আমরা জানি অনেক মার্চেন্ট ব্যাংক চাচ্ছে, একটা মার্চেন্ট ব্যাংক চায়, মার্চেন্ট ব্যাংকের ক্যাপিটাল মাত্র 25 কোটি টাকা। কয়টা মার্চেন্ট ব্যাংক আছে? হয়তো 40-45টা মার্চেন্ট ব্যাংক। 25 কোটি টাকা কয় টাকা? একটা মার্চেন্ট ব্যাংকের ক্যাপিটাল হওয়া উচিত মিনিমাম 100 কোটি টাকা, এবং সেটা করতে হলে তাকে আইপিওতে আসার সুযোগ দিতে হবে। এটা তাদের ওই প্রেসক্রিপশন আছে, কিন্তু যে প্রেসক্রিপশন আছে মার্চেন্ট ব্যাংকগুলির, তাদের ফান্ড বাজার থেকে নিয়ে, আর তাদেরকে আপনার ব্রোকারেজ হাউসগুলো আমার মনে হয় লিস্টিং করতে দেওয়া উচিত। ব্রোকারেজ মানে স্টেপ বাই স্টেপ করা উচিত, কিন্তু ব্রোকারেজ হাউসগুলিকে এখন ওই লোন সাপোর্টটা দিতে হবে, এবং ব্যাংকে যে আইডেল টাকা পড়ে আছে ওই টাকা দিয়ে লোন সাপোর্ট দিলে তখন কিন্তু কাস্টমাররা ওখানে যাবে। আমি যদি দেখি যে না, আমি ঠিক আছে কিছু টাকা নিয়ে আমি 10% ইন্টারেস্টে টাকা ধার নিয়ে আমি যদি 12%ও প্রফিট করতে পারি, তাহলে তো আমার লাভ। সুতরাং দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে মার্চেন্ট ব্যাংকগুলিকে ইমিডিয়েটলি ডেকে একটা নীতির মাধ্যমে তাদেরকে আইপিওর মাধ্যমে ক্যাপিটাল মার্কেটে আসার সুযোগ দিতে হবে ক্যাপিটাল রেইজ করার জন্য। মার্চেন্ট ব্যাংকগুলি ক্যাপিটাল যদি রেইজ করতে পারে, এই ক্যাপিটাল দিয়ে তারা তাদের নিজস্ব পোর্টফোলিও মেনটেন করতে পারবে, তারা ক্লায়েন্টের পোর্টফোলিও তারা ইনক্রিজ করতে পারবে। এটা হলো একটা। আর 2 নম্বর হচ্ছে যে ব্রোকারেজ হাউসগুলিকে এখন সহজ শর্তে লোন দিতে হবে, যেখান থেকে আমরা বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী লোন নিয়ে আবার আমরা ট্রেডিং আসতে পারি। এইভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে যদি আমরা অ্যাক্টিভেট করতে পারি, তাহলে বাজারের অবস্থা এরকম থাকবে না। এটা হলো একটা। আর একটা জিনিস আছে বলে নেই, সেটা হচ্ছে যে এই কথাটা আমি আগেও বলেছি, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের মনোভাব শেয়ার মার্কেট বান্ধব হতে হবে। তারা আমার মনে হয় শেয়ার মার্কেট বান্ধব না,
তারা এন্টি শেয়ার মার্কেট। স্যার, এই বিষয়টা খুবই আশ্চর্যজনক যে মানে ক্যাপিটাল মার্কেটকে মনে করা হয় যে এটা অর্থনীতির একটা পার্ট না, মানে বিভিন্ন এটা একটা ভুল সেক্টরে সবাই যে Capital market আলোচনা is the করে। part of the আপনি financial যদি market. আপনি ব্যবসায়ীদের মনোভাব দেখেন, আপনি যদি বিসিসিআই কথা বলি, তারাও কিন্তু অতটা মানে কেয়ারফুল না। না, এটা কারণটা কি? এটা কারণ হচ্ছে তারা ব্যাংকের থেকে টাকা নিয়ে লোন করে ব্যবসা করতে পারছে, আবার ব্যাংকের টাকা পরিশোধ না করে আরো সুযোগ পাচ্ছে। সুযোগ পাচ্ছে। জি, এটা হচ্ছে আমাদের একটু নলেজের অভাব। আমরা যদি নলেজ শেয়ারিংটা বাড়াই এবং ক্যাপিটাল মার্কেট বাদ দিয়ে কিন্তু আপনি একটা দেশের ডেভেলপমেন্ট চিন্তা করতে পারবেন না, যেটা সম্ভব না। প্রশ্নই আসে যদি লং রানে যদি আপনি চিন্তা করেন যে না একটা সাবস্টেন্সিয়াল ডেভেলপমেন্টে যাবে, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে এগুলো হবে বাংলাদেশে, তাইলে আপনি ক্যাপিটাল মার্কেট গুরুত্ব দিতে হবে। এবং আমাদের একটা কনসেপ্ট হয়ে গেছে যে ব্যাংকে যদি যাই লোনটা নিয়ে আসতে পারবো, মজার জিনিস হলে এটা ফেরত দিতে হবে না। বুঝছেন? হ্যাঁ, যেটা আপনারা তো অনেকেই মানে এরকম এই চিন্তা যে করে। ব্যবসায়ীরা লোনের জন্য যান, তারাই ওই ব্যাংকের মালিক বা অন্য তবে ব্যাংকের মালিক। আমি জি। উল্টোটাও বলি, হালে আপনি দেখবেন ব্যাংকে টাকা আনতে যাচ্ছে না, কিন্তু শেয়ার মার্কেটে যাচ্ছে। এবং শেয়ার মার্কেটে কেন যাচ্ছে? শেয়ার মার্কেটে কেন যাচ্ছে? আমি 10 টাকা কালেক্ট করতে গেলে আমি যদি ম্যানিপুলেট করতে পারি প্রাইস থেকে, তাহলে আমি 30 টাকা তুলতে পারি। সেই 30 টাকার জন্য আমি কিন্তু দেখেন 30 টাকার জন্য আমি কি করছি, আমি কিন্তু 10% ওই যে ডিভিডেন্ড দিয়ে আমি ক্যাটাগরি চেঞ্জ করছি, 1 টাকা দিতে হচ্ছে আমার। কিন্তু ব্যাংকে গেলে 30 টাকা আনতে গেলে আমার 3 টাকা দিতে হবে, মানে দুইটাই কিন্তু। স্যার এইখানে যেটা হচ্ছে, আপনি যেটা বলেছেন সেটার সাথে একমত পোষণ করে আমি বলছি, এখানে কিন্তু বড় যারা শিল্প গোষ্ঠী আছে তাদের কোম্পানি কিন্তু আসছে না, কারণ তারা ব্যাংকেই যেতে পারছে না। 1000 কোটি টাকা কিন্তু বাজার থেকে নিচ্ছে না। কারণটা হলো আপনার বড়রা কেন যায় না, মানে ভালো ভালো অনেকে যায় না, না যাওয়ার কারণটা হলো আপনি একটা জিনিস দেখেন যে আমি যদি এক্সট্রা আরও রেগুলেটরকে অ্যাড করি, আর যদি সেখানে অনেক গেন না হয়, আমি যদি ট্যাক্স ফাঁকি দিতে পারি, তাহলে আমার ওই ট্যাক্সের যে ব্যাপারটা আসছে যে আমি 10% 5% গ্যাপ পাবো ওই লিস্টিং লিস্টেড হলে, কি দরকারটা? আমি তো ট্যাক্স ফাঁকি দিয়ে আমি এটা করতে পারি, আমি তাদের আবার রেগুলেশনে যাবো কেন? আমার মনে হয় গভর্নমেন্ট এগুলি ব্যাপার আছে। এখন যে জায়গাটা আমরা শুরু করছিলাম, যে স্যার যে কথাটা বলছে, আমি টাইমিংটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যে স্যার যে কথাটা বললেন যে মার্চেন্ট ব্যাঙ্কগুলোকে লিস্টিং, আমি মনে করি এখন লিস্টিং যদি মার্কেট ব্যাঙ্ক করে, এখন যদি হয়, করা উচিত লিস্টিং আপনার যাওয়া উচিত। এখন হওয়া মানে কি, আপনি ওই যে ফান্ডটা আছে ওর থেকে আপনি টাকা তুলবেন, তুলে এটা এখানে ডালবেন, এটা কিন্তু আসা যায় না, এটা করা উচিত, কিন্তু টাইমিংয়ের ব্যাপারটা। এখন আমি টাইমিংয়ের ব্যাপারটা বলছি। স্যার যে কথাটা বলছেন রাইটলি বলেছেন যে কোম্পানির আইনে এই 10%-এর আপনার যে ছিল লায়াবিলিটিসের, এখন যে আপনি 25% আপনার ইকুইটি করেছেন, এখন দেখেন আপনার কখন করেছেন, আপনি যখন এই মার্কেটটা ক্রাশ করার পরে যখন আপনার এটা আইসিইউতে আছে, তখন আপনি ওই নতুন নতুন নিয়মগুলি আপনার ডিমিউচুয়ালাইজেশন থেকে শুরু করে আপনার আর যা করে সব কিছু করছেন। আমার কথা হলো যে একটা নর্মাল মার্কেটে যখন একটা স্টেবিলিটি আছে, কনফিডেন্স আছে, তখন আপনি বড় বড় পলিসিগুলো নিয়ে আসবেন। এখন আপনি খেয়াল করেন, আগে যখন লায়াবিলিটিতে 10% ছিল, কোনো একজন মনে করেন যে 11% আপনার ইনভেস্ট করেছে, তাকে আপনি বলছেন যে 1% তুমি সেল করে সমন্বয় করো। এখন নতুন আইন করে আবার তারা বলছেন যে না 1% সমন্বয় করলে হবে না, তোমাকে আরও 9% সমন্বয় করতে হবে, করে ওই নতুন যে আইন সেখানে আসতে হবে। কিরে বাবা, তখন যে আইন মেনে তারা আপনার ইনভেস্টমেন্ট করেছিল 10%, তো যার 10% আছে সে তো ওটা ভায়োলেট করে নাই। আপনি নতুন নিয়ম নিয়ে এসে তাকে ফোর্স করছেন আরও 9% বিক্রি করার জন্য রাফলি। তো যদি আপনি ফোর্স করেন আর সে যদি ফোর্সে সেল করে, তাহলে এই মার্কেটটাতে আপনার কি হবে? সেল প্রেশার সবসময় থাকবে। সেল প্রেশার থাকলে আপনি এই আইনটা যখন হয় তখন কিন্তু এটা মানে যখন যে আইনটা আগে এটা ফলো করে স্যার যেটা বললেন সেটা ফলো করে ইনভেস্ট করেছে, এটা কিন্তু হওয়া উচিত ছিল তারপর থেকে, যে ইনভেস্টমেন্ট এখন যারা করবে তারা এই আইনটা ফলো করবে, কিন্তু তারা হলো সেই 5 বছর আগে সবকিছু টেনে নিয়ে আসছে, যে কারণে সমন্বয় কিন্তু সেটা করছে, তার মানে আপনি ফোর্স করছেন। তা আমার কথা হলো যে আপনি একটা লোককে পথ্য কখন দেন, বলেন যে এই যে তুমি এবার ভালো হয়ে গেছো, এবার কিন্তু এই খাবে, তাহলে তুমি ভালো থাকবে, আর হসপিটালে আসতে হবে না। তার মানে কি, আপনি যখন একটা মানে লোক যখন অসুস্থ হয়ে যায়, তাকে ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করে স্টেবল করেন, স্টেবল করার পরে আপনি পথ্য দেন। কিন্তু ইমার্জেন্সি নিয়ে কিন্তু আপনি কিন্তু নর্মাল কিছু দেন না, নর্মাল রাখার চেষ্টাও আপনি মানে করেন ইমার্জেন্সি ওয়েতে। এখানে আপনি কী করেছেন, সিম্পলি আপনার মার্কেটটা স্টেবল হওয়ার আগে আপনি অনেকগুলো পলিসি নিয়েছেন, যেগুলো দীর্ঘমেয়াদে মার্কেটটাকে স্টেবল রাখবে, কিন্তু স্বল্পমেয়াদে আপনি দেখেন এটা কিন্তু মার্কেটের কনফিডেন্স বিল্ডিংয়ে, ডিমান্ড ক্রিয়েশনে কিন্তু আপনার এটা অবস্টাকল হিসেবে রয়ে গেছে। আচ্ছা হাসিব, এখানে আরেকটা বিষয় বোধহয় একটা ম্যাক্রো বিষয় বোধহয় আলাপ করা দরকার। এখন আমাদের এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এরা সব জায়গায় ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের এখন শেয়ার মার্কেট স্বাভাবিক, হুইচ ইজ নট ট্রু। এই বাজারটাকে আমরা স্বাভাবিক বলতে পারছি না, একেবারে একটা অ্যাবনর্মাল মার্কেট। অর্থাৎ এই যে বাংলাদেশের শেয়ার মার্কেট এখন স্বাভাবিক, এই ইমপ্রেশনটা যখন আমার অর্থমন্ত্রী পাচ্ছেন বা তার মাধ্যমে আমার প্রধানমন্ত্রী পাচ্ছেন, তখন তারা কিন্তু এদিকে আর অ্যাটেনশন দিচ্ছেন না। কিন্তু বিষয়টা কিন্তু তা না, স্বাভাবিক তো না।
এই এই জিনিসটাই বোঝাতে সমস্যাগুলো এই হবে। আপনারা যে এই সমস্যাগুলো আলোচনা হ্যাঁ, করলেন এই এইগুলো বিষয়টাই। কিন্তু অর্থাৎ- হয়তো সরকারের সর্বোচ্চ মহলে হয়তো এই বিষয়গুলো জানেন না অর্থাৎ এই বা বিষয়টা জানানো এখন হয় না। বুঝতে হবে, বোঝাতে হবে যে না, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট এখন স্বাভাবিক অবস্থা নাই, এটাকে স্বাভাবিক অবস্থা আনতে হলে এই কাজগুলি করতে হবে, আমরা যে কথাগুলি বললাম। কিন্তু আমার ট্রেডিং হচ্ছে 300 কোটি টাকা, আর আমার ইন্ডেক্স রয়ে গেছে 4500-তে, এইটাকে যদি আমি স্বাভাবিক বাজারের অবস্থা বলে বিশ্লেষণ করি, এটা একটা ভুল বিশ্লেষণ হবে, এটা আসলে স্বাভাবিক বাজার নয়। জি ভাই, যে জায়গায় ছিলেন যে বলতেছি এখন এই অবস্থায় আসলে বাজারের তো কোনো উন্নয়ন হচ্ছে না, বিনিয়োগকারীরা এই অবস্থা কি করবে? আমার যেটা অ্যাডভাইস থাকবে আপনার, দেখেন আমরা যেভাবে বিনিয়োগটা করি, আমাদের ফান্ড যাই থাকে, আমরা 3টা স্টেপে ইনভেস্টমেন্টটাতে না যাই। এটা তো আপনি নতুন বিনিয়োগকারীদের কথা বলছেন, যারা আছেন তারা কি ইভেন করবেন? যারা বাজারে অ্যাক্টিভ আছেন, সবার জন্য বলবো আপনার, আমি খুচরো বিনিয়োগকারীর জন্য। আমি একটু আগে একটা টিভি প্রোগ্রাম ছিলাম, বলছে আমি 1 লাখ টাকা যদি নিয়ে আসি এটা আমি কিভাবে করবো? আমি বললাম 25,000 করে করেন। হ্যাঁ, আপনি 25,000 ইনভেস্ট করলেন, করে একটু দেন মার্কেটটা কোন দিকে যায়, আপনার যদি পজিটিভে যায় আপনি প্রফিট নিয়ে এমনিতেই বাইর হচ্ছেন। যদি আবার পরে ফার্দার 28,000 ইনভেস্ট করেন, হ্যাঁ, করে যদি দেন না আরো পড়তেছে, আরো 28,000 ইনভেস্ট করেন, তারপরে আপনাদের 25,000 থাকবে এটা এভারেজ করার জন্য। আপনি যদি একসাথে 1 লাখ টাকায় পুরো ইনভেস্ট করে বসেন, তাহলে এটা এভারেজ করার কোনো অপশনই থাকবে না কিন্তু আপনার হাতে। আপনার নিয়মে কিন্তু স্টিল স্টেপ বাই স্টেপ গিয়েও কিন্তু ধরা খেতে পারে। হ্যাঁ, খাইতে না, পারে, খাচ্ছে তো, অবশ্যই তাই খাচ্ছে। খাচ্ছে। হ্যাঁ। আপনি আপনি গত 1 মাসের ধরুন আপনি কিনেছিল, তারপর কমেছে বলে আবার কিনলো, কমেছে বলে না, আবার অবশ্যই, কিনলো, হ্যাঁ, এটা তারপর তো এটা এক আপনার মাসে একসাথে কেন, যদি গত কিনে 5 ফেলেন, বছরে তাহলে তো কোনো তাই safeguard হয়েছে। থাকলো না, বুঝছেন? তাহলে তো কোনো সেফগার্ড থাকবে না, যদি একসাথে যদি ইনভেস্ট না, করেন। আমি বলছি হ্যাঁ ইট মেক্স এ ডিফারেন্স, বাট স্টিল আমি বলছি এখন যে ট্রেন্ড, তাতে করে এই আপনার সূত্র মেনে গেলেও দর খাবে। নেগেটিভ ইয়েতে থাকলে সবসময় তো আর মানে নেগেটিভই যায় আপনার। তারপরেও যদি একটু কেয়ারফুলি না, জান, ওই তাহলে মনে হয় কথাই একটু আমরা easy হয়। বলছি হাসিব, সেটা হলো যে আসলে এই মুহূর্তে ডিমান্ডটা ক্রিয়েট করতে হবে, এবং ডিমান্ড ক্রিয়েট করার জন্য আমি যে কথা, ফান্ড তো আছেই, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এবং ওনারা তো এই মার্কেটে কাজ করেন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন যারা আছে, এদের বসে সবার কথা শোনা উচিত। কথা শুনে আমি নিজে কানে তুলে দিয়ে বসে থাকলাম, তাহলে কিন্তু মার্কেট স্বাভাবিক হবে না। এবং আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক এরকমই একটা অবস্থান নিয়েছে। ঠিক আছে, যে যা বলে বলুক না কেন, আমি যা করার দরকার আমি তাই করব, তাহলে বাজার স্বাভাবিক হবে না। বাজার স্বাভাবিক করতে হলে বাংলাদেশ ব্যাংকে আর একটু পজিটিভ হতে হবে। স্যার এই যে এই মুহূর্তে আপনি যেটা বললেন তাতে যারা আছেন বিএসএসসি, বাংলাদেশ ব্যাংক, ডিএসসি, সিএসসি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, এনবিআর, এদের সম্মিলিত যদি একটা চেষ্টা হয় এবং সেই চেষ্টার পরে যদি একটা ডিসিশন আসে, সেটা যদি সরকার সর্বোচ্চ মহলে পেশ করা হয়, তাহলেই না একটা কোনো কিছু পরিবর্তন এই আসবে। চেষ্টাটা এখন ওই দেখা সময়- যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে যে এইটা আমার কাজ না, আমি এটা কেন যাব, আমি বাংলাদেশ ব্যাংকে কেন যাব, আবার আমি অর্থ মন্ত্রণালয়ে কেন যাব, আমার কাজ এটা, আমি করছি। ডিএসসি বলছে আমার কাজ হলো শুধু কে দাম বাড়বে সেটা আমার কিন্তু লক্ষ্য এসএসসি কে করা। আপনি তার যে কাজটা সেটা প্রপারলি করতে বলেন। অন্য তারা তো রেগুলেটরি, যে মার্চেন্ট ব্যাংক থেকে শুরু করে সবাই কিন্তু রেগুলেটরি, আর রেগুলেটর হলো এসএসসি। তা যাকে রেগুলেট করছে তার সাথে সমন্বয়ের দরকার নাই, কিন্তু আপনার যে কাজটা করার কথা সেটা প্রপারলি করেন, সেটা তো করছেন না। কথা হলো মানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যা করার কথা প্রপারলি সেটা করছে না। কিন্তু তারা তো মনে করছে সেটা বুঝছে না, করছে না আমি জানি না, করছে না, তারা করছেন না, সেটা ঠিক মতো করুন। কারণ আমার মনে হয় ওনার রেগুলেটর সবার সাথে হওয়ার দরকার নাই, কারণ রেগুলেটর হিসেবে কিন্তু আপনি ওই ডিফারেন্স রেখেই তাকে রেগুলেট করবেন। কিন্তু রেগুলেট করার ক্ষেত্রে পলিসিগুলো এবং পলিসি ইমপ্লিমেন্টেশনগুলো প্রপারলি আপনি করেন। আর আপনি আরেকটা যে কথা বলেন, আমি তখন সময় পাই না উত্তর দেওয়ার, যে এই যে আপনার ডাউন প্লে করে যে ক্যাপিটাল মার্কেটের ইম্পর্টেন্স কতটা। এখন আপনি যদি আপনি ক্যাপিটাল মার্কেটটা কি, মানে এটা আপনার, আমরা জাস্ট বাই ডেফিনেশন 16 কোটি মানুষের যে সেভিংস সেটা আপনার ইনভেস্টরের কাছে যাবে, তাহলে চ্যানেলটা কি আপনার একটা হলো আপনার ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, ব্যাংক, এগুলো, আর আরেকটা হলো আপনাকে এই আপনার মানে যেটা ফিনান্সিয়াল মার্কেট বলে, ক্যাপিটাল মার্কেট। ঠিক আছে, পৃথিবীর সর্বত্রই এই দুইটা চ্যানেল দিয়ে আপনার এই মানিটা যাবে। তো দুইটা চ্যানেলের মধ্যে পৃথিবীর সর্বত্র আপনার কি ব্যাংক দিয়ে বেশি যায়, আর এই আপনার এটা দিয়ে কম যায়। কম যায় মানে এই না যে এর ইম্পর্টেন্স কম। ঠিক আছে, আপনি যদি এখনও দেখেন যে বাংলাদেশে যে বিনিয়োগ হচ্ছে, 100 টাকা বিনিয়োগ হলে কত টাকা আপনার দিয়ে যায়, শেয়ার মার্কেট দিয়ে যায়, হয়তো আপনি 4-5 টাকা বেশি হয়তো বলতে পারবেন না, বাকি 95 হয়তো ব্যাংক দিয়ে যায়। কিন্তু তাই বলে এই না, তার মানে এই না যে এটা আপনার মানে ইম্পর্টেন্ট না। বরং আপনি দেখবেন আমেরিকাতে ইকোনমি কি হচ্ছে, সেটা নার্ভটা আপনার পালসটা কোথায়, এভরি মোমেন্টে পালসটা আপনার শেয়ার মার্কেট। আমেরিকাতে না, এটা আমরা পৃথিবীর সব দেশে, ইভেন আমরা ভারতের ব্যাপারে ওইরকম। হাসিব, আর একটা বিষয় দেখেন, সেটা হলো একটা শেয়ার মার্কেটের ইনস্ট্রুমেন্ট হবে ইকুইটি এবং ডেট, বন্ড বা ডিবেঞ্চার। স্যার একদম শেষ পর্যায়ে আমরা। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কিন্তু বন্ড ডিবেঞ্চার নেই, কর্পোরেট বন্ড বলতে যেটাকে বোঝানো হয়। এই ব্যাপারে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? অর্থাৎ এইগুলো ফিক্সড ইনকাম সিকিউরিটিজ। আমাদের দেশে প্রচুর লোক আছে যারা রিটায়ার্ড লোক বা যারা রিস্ক নিতে চান না, তারা এই সমস্ত ফিক্সড ইনকাম সিকিউরিটি যেখানে আছে সেখানে বিনিয়োগ করতে চায়, এবং যেখানে যে ক্যাপিটাল মার্কেটে
ইকুইটি থাকবে, সেখানে বন্ডও থাকতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই, আমাদের মার্কেটে কোনো বন্ডই নেই। বন্ড আনার জন্য কোনো চেষ্টা কি করা হয়েছে? তা তো হচ্ছে না। এখন তারা বলতে পারে যে বন্ড যারা বিক্রি এটা তাদের দায়িত্ব না, তাহলে আমি রেগুলেটর হিসেবে আমার একটা দায়িত্ব আছে। মার্কেটটাকে একটা 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 ব্যালেন্সড মার্কেট করতে হলে তখন আমার অন্য অন্য সিকিউরিটির দিকে অ্যাটেনশন দিতে হবে। এই বাংলাদেশে আজকে যেখানে শেয়ার আছে 300-র উপরে, সেখানে 50টি বন্ড থাকা কিন্তু অস্বাভাবিক নয়। কিন্তু সেটা তো নেই। অর্থাৎ বাংলাদেশ তো, আমাদের বাংলাদেশ সিকিউরিটি মার্কেট কিন্তু এখন মোটামুটি বলতে বলে এটা 2 হাতের মার্কেট না, 1 হাতের মার্কেট। জি জি, এটা একদম 30 সেকেন্ডে যদি বলেন শেষ কমেন্ট আপনি। আমি যেটা মনে করি যে আমার মানে বাজারে এখনো যথেষ্ট সময় আছে আসার নতুন করে, প্যানিক না হওয়ার, ইনভেস্টমেন্টটা একটু বুঝে শুনে করেন। আর কনফিডেন্ট অলরেডি তো মানে ইন্ডিকেশনগুলো পজিটিভ আছে, তো আমার মনে হয় 16টা আলটিমেটলি মানে আমরা ভালো কিছু আশা করতে পারি ক্যাপিটাল মার্কেট থেকে। জি স্যার 30 সেকেন্ড। যেখানে মার্কেট আছে এখান থেকে ক্রাশ করার তো কোনো চান্স নাই, এবং বাজার অতি মূল্যায়িত না, ফলে শেয়ার যদি ধরে রাখা হয়, টাকা যদি ইনজেক্ট করে, ব্যাংকের থেকে বেশি টাকা এখানে আসা সম্ভব। তবে একটুখানি দীর্ঘমেয়াদী ধরে রাখতে হবে, এবং যে কোনো শেয়ারে আপনি দেখবেন যে 1 বছর মেয়াদে যদি আপনি ধরে রাখেন, বেশিরভাগ শেয়ার ব্যাংকের থেকে বেশি আপনাকে পে করবে। সেজন্য আমি মনে করি যে ইটস এ গুড টাইম টু ইনজেক্ট মানি ফ্রম আউটসাইড। জি স্যার, আপনাদেরকে অনেক ধন্যবাদ। হাবিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি যে এই আজকে অতিথিরা যে কথাগুলো বললেন, নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা এই বিষয়গুলো হয়তো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবেন। আর এইখানে যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম বা অতিথিরা যে বিষয়গুলো আলোচনা করলেন, যে বললেন, এখানে আসলে সমালোচনার বিষয়টি বেশিরভাগই আজকে এসেছে, কিন্তু এটি নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা যেন সিদ্ধান্ত নিতে পারেন সেই ব্যাপারে তার যে সমস্যাগুলো সেটি তুলে ধরা হয়েছে। ব্যক্তিগতভাবে এটি নেওয়ার কোনো আসলে সুযোগ নেই। এই অনুষ্ঠানটি সহ এনটিভির সব খবর সব কিছু জানতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntbbd.com-এ। আগামীকালকে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।